দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। একটু সব ঘুম থেকে ওঠো ভালো করে, করে সব মানে কমেন্ট টমেন্ট করো। হুম। জিজ্ঞেস টিজ্ঞেস করলে। চলো থার্মোকেমিস্ট্রিটা শুরু করি। আচ্ছা, থার্মোকেমিস্ট্রিটা আমি একটুখানি পিপিটি ব্যবহার করে করে বলছি। মানে অন্যান্যগুলো যেমন ম্যাক্সিমাম লিখে লিখে বলা হয়েছে, থার্মোকেমিস্ট্রিটা আমি মূলত পিপিটি ব্যবহার করে বলছি। তো কারণটা হচ্ছে এক্ষেত্রে লেখালেখি জিনিসটা একটু কম আছে। মেনলি যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এর দেখবে একটু বেশি ডেসক্রিপটিভ জিনিসপত্রগুলো আছে আর কি। মানে নিউমেরিক্যাল প্রবলেম টবলেমগুলো যখন করবো তখন সার্টেনলি আমি লিখে লিখে দেখাবো। মানে এর উপরেই অনেক কিছু লিখতে পারা যায়। তো এমনি এখানে অনেক ইনফরমেশনের ব্যাপার আছে আর কি। তুমি যদি বইও খোলো দেখবে যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো বাদ দিলে বাকি অনেক প্রথম দিকটা অন্তত লেখালেখি অনেক জিনিস আছে, সেইগুলো দিয়ে আমি শুরু করছি আর কি। আচ্ছা দেখো, we have introduced the first of thermodynamics and discussed its various features. আমরা লাস্ট ক্লাসে যে অ্যাডাইবেটিক চেঞ্জেস অফ স্টেটস পর্যন্ত বলেছি, একদম স্টার্টিং ফ্রম একদম ইন্ট্রোডাকশন টু অ্যাডাইবেটিক চেঞ্জেস অফ স্টেটস, এই পুরো জায়গাটাতে আমাদের মূলত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে বেসিক প্রিন্সিপালস অফ থার্মোডাইনামিক্স বলে নেওয়ার পরে মূলত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে কথাবার্তা হয়েছে। আচ্ছা, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটা এর পরে আমাদের শুরু হবে। এবারে বিফোর গোয়িং ইনটু দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, we want to see the use of first of thermodynamics in chemistry, which is known as thermochemistry. সেকেন্ড লতে যাওয়ার আগে আমরা থার্মোডাইনামিক্সের ইউজটাকে দেখছি। মূলত ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের ইউজটাকে দেখছি ইন কেমিস্ট্রি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে থার্মোকেমিস্ট্রি। থার্মোকেমিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ থার্মোডাইনামিক্স দ্যাট এসেন্সিয়ালি ডিলস উইথ দ্য কনভার্সন অফ কেমিক্যাল এনার্জি ইন্টু হিট এনার্জি অ্যান্ড ভাইস ভার্সা। থার্মোকেমিস্ট্রিতে আমরা মূলত যেটা করব সেটা দেখবে যে কেমিক্যাল এনার্জি থেকে কেমন হিট এনার্জি তৈরি হচ্ছে, বা হিট এনার্জি থেকে কেমন করে কেমিক্যাল রিয়াকশনগুলোকে ঘটানো হচ্ছে, এই নিয়ে বেসিক্যালি আমাদের ডিসকাশনসটা হবে। দিস সাবজেক্ট ইজ বেসড লার্জলি অন দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইন থার্মোকেমিস্ট্রি উই অ্যাকচুয়ালি মেজার হিট চেঞ্জেস অ্যাসোসিয়েট উইথ ভেরিয়াস কেমিক্যাল চেঞ্জেস। তাহলে দেখো, এমনি থার্মোকেমিস্ট্রি যদি আমি নর্মালি বলি যে অ্যাপ্লিকেশন অফ থার্মোডাইনামিক্স ইন কেমিস্ট্রি, তাতে সার্টেনলি ফার্স্ট ল এর সঙ্গে সঙ্গে সেকেন্ড ল এসে পড়ে। এখানে কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ইউজ ইন কেমিস্ট্রি সেটা আমরা পড়ছি না, কারণ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আমাদের সিলেবাসই এখন নেই। কিন্তু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ইউজটা সেটা আমরা পরে খুব ভালো করে আলোচনা করব স্পন্টিনিটি বা ইকুইলিব্রিয়ামের কনটেক্সটে। এখন ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সের ইউজটাই আমি দেখছি, যেখানে আমরা মূলত মেজার করব হিট চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ ভেরিয়াস কেমিক্যাল রিয়াকশন। তবে এক্সোথার্মিক রিয়াকশন করলে হিট ইভলভ হচ্ছে, এন্ডোথার্মিক রিয়াকশন করলে হিট তোমার অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এই এক্সোথার্মিক না এন্ডোথার্মিক রিয়াকশন বা রিয়াকশনের নেচারের উপরে নির্ভর করে তোমার রিয়াকশনের হিটটা কেমন করে চেঞ্জ হচ্ছে বা এনথালপি কেমন করে চেঞ্জ হচ্ছে, এইটা নিয়ে যেখানে ডিসকাশনস হবে সেটাই হচ্ছে আমার থার্মোকেমিস্ট্রি। আচ্ছা, প্রথম আমরা একটা জিনিস খুব ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম আর হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এই দুটো জিনিস কি এবং তাদের মধ্যে ডিফারেন্সেসগুলো কি, এইটা প্রথমে একটু পরিষ্কার করে নেওয়ার দরকার পড়ে। দেখো, হিটটা হচ্ছে একটা পাথ প্রপার্টি, হিট চেঞ্জ ইজ এ পাথ প্রপার্টি অ্যান্ড হেন্স ইট ডিপেন্ডস অন দ্য পাথ অফ ট্রান্সফরমেশন। তুমি একটা পার্টিকুলার রিয়াকশন কনসিডার করছো, এবারে এই রিয়াকশনটা যদি বিভিন্ন প্রসেসে বা বিভিন্ন পাথে হয়, তাহলে হিট চেঞ্জ যেহেতু পাথ প্রপার্টি, তাহলে হিট চেঞ্জগুলো আলাদা হওয়ার কথা। এবারে কথাটা হচ্ছে যে আমি এই হিট চেঞ্জটা কনস্ট্যান্ট প্রেশার কন্ডিশনে করছি না কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে করছি, তার উপরে আমাকে দেখতে হবে। কনস্ট্যান্ট প্রেশার কন্ডিশনে কিন্তু হিট চেঞ্জ করে সেটাকে আমি কিউ পি নাম দেবো, আর কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জ হলে সেটাকে আমি কিউ ভি নাম দেবো। হ্যাঁ, তাহলে হিট চেঞ্জেস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ রিপ্রেজেন্টেড কিউ ভি অ্যান্ড হিট চেঞ্জেস অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ রিপ্রেজেন্টেড কিউ পি। এবারে দেখো, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইজ ইকুয়াল টু দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা আমরা বারবার দেখেছি যে কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির সঙ্গে সমান, আর হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন এনথালপি। এটা কিন্তু আমরা বারবারই দেখেছি। হ্যাঁ, যে এটা আমরা অলরেডি আলোচনা করেছি আর কি। সেই জায়গাটা কি করে এলো আমি একটুখানি তোমার দেখিয়ে দিতে পারি।
এটা কি করে এলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানে যা জায়গা আছে তাতে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা জানো যে ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স du equal to d cut q প্লাস d cut w। এইটাকে আমি লিখছি d cut q মাইনাস p dv, এইরকম ভাবে লিখলাম। এটা মানে রিভার্সেবল প্রসেস হলে p dv আর ইরিভার্সেবল হলে মাইনাস পি এক্সটার্নাল ডিবি। এটা আমি ধরো ফর রিভার্সেবল প্রসেস কি না বললাম, ফর রিভার্সেবল প্রসেস বা কোনো একটা স্লো প্রসেসের জন্য আমি পি এক্সটার্নালটাকে পি লিখে ফেললাম, সেখানে টি কাট ডাব্লিউটা মাইনাস পি ডিভি বলে ফেললাম। এবারে পরিষ্কার দেখো একটা কনস্ট্যান্ট ভলিউমে কি হচ্ছে, একটা কনস্ট্যান্ট ভলিউম কি হচ্ছে, মাইনাস পি ডিভি পার্টটা জিরো হয়ে গেল। তার মানে দেখো ডিউটা পরিষ্কারভাবে হয়ে গেল ডি কাট কিউ এর সঙ্গে সমান, এবং একটা কনস্ট্যান্ট ভলিউম বলে সাফিক্সে আমি ভিটাকে ব্যবহার করি। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল চেঞ্জের জন্য। আর ফর ফাইনাইট চেঞ্জ আমি কি লিখবো, ফর ফাইনাইট চেঞ্জ ডেল্টা ইউ ইকুয়াল টু হয়ে গেল কিউ ভি। এই যে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেটা হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে, যেটা দেখো আমি এখানে ব্যবহার করেছি। এই যে কিউ ভিটা হচ্ছে ডেল্টা ইউ এর সঙ্গে সমান। আচ্ছা আবার দেখো এগেন আমরা কি জানি, এগেন from the definition of enthalpy, enthalpy এইচটা কি, এইচ তো ইউ প্লাস পিভি, তো ডিএইচটা হয়ে গেল ডিইউ প্লাস পিডিভি প্লাস ভিডিপি, এটা হলো। এবার দেখো ডিএইচটা কি লিখছো তুমি, ডিইউটা আগের ইকুয়েশন থেকে যদি লিখে দাও সেটা হয়ে যাচ্ছে ডি কাট কিউ মাইনাস পিডিভি, এখানে প্লাস পিডিবি আছে প্লাস ভি ডিপি আছে। দেখো মাইনাস পিডিবি কেটে দিলে এরকম একটা ইম্পর্টেন্ট রিলেশনস আছে, ডি এইচ ইকুয়াল টু ডি কাট কিউ প্লাস ভিডিপি, এরকম হলো। ঠিক আছে। আচ্ছা এবার এক কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে, আর কনস্ট্যান্ট প্রেসার দেখো এই ভিডিপি পার্টটা বাদ চলে গেল, তার মানে ডিএইচটা হয়ে যাচ্ছে তোমার ডি কাট কিউ এট কনস্ট্যান্ট প্রেসারের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটাই যদি এক ফাইনাইট চেঞ্জের জন্য করি, পরে ফাইনাইট চেঞ্জ এটা দেখো ডেল্টা এইচ হয়ে গেল, এটা হচ্ছে হিট চেঞ্জ এট কনস্ট্যান্ট প্রেসারের সঙ্গে সমান হয়ে গেল। এইটা আমরা আগে অলরেডি আলোচনা করেছি, দেখবে যখন তোমার এতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনাগুলো হয়েছে, জুল এক্সপেরিমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, জুল থমসন এক্সপেরিমেন্ট নিয়ে কথাবার্তা বলা হয়েছে, তখন ডেল্টা ইউ যদি কিউ ভি হয় আর ডেল্টা এইচ যে কিউ পি হয় সেটা আমরা অলরেডি দেখেছি। তো ভালো, যদি মনে না থাকে তাহলে আবার একবার করে দিলাম, তুমি এটা দেখে নিই। আর এবার আমাকে যেটা করতে হবে যে কনস্ট্যান্ট প্রেসারে তোমার হিট চেঞ্জ আর কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জের মধ্যে সম্পর্কটা জানতে হবে। আচ্ছা তার আগে একটা জিনিস এখানে বলে নিই, যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে কমেন্টটাকে করা, সেটা হচ্ছে যে দেখো হিট চেঞ্জ সার্টেনলি একটা পাথ প্রপার্টি, করে গিভেন রিয়াকশনের জন্য পাথটাকে পাল্টালে তোমার সার্টেনলি হিট চেঞ্জটা পাল্টে যাবে, কারণ হিট মানে পাথ ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে পাথ পাল্টালে হিটের চেঞ্জটা হচ্ছে পাল্টে যায়। কিন্তু যখন আমি কনস্ট্যান্ট ভলিউমে কোনো একটা প্রসেস ঘটাচ্ছি, কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জটা কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, আর ইন্টারনাল এনার্জি তো একটা স্টেট প্রপার্টি। সেই জন্যে যদি কনস্ট্যান্ট ভলিউমে কোনো একটা প্রসেস ঘটে, তাহলে কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য তুমি কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ বা হিটের চেঞ্জটা সমান ধরতে পারো, সেটা যে পাথেই হচ্ছে ওই কেমিক্যাল রিয়াকশনটাকে ঘটুক না কেন। ঠিক একই রকমভাবে যদি কোনো কনস্ট্যান্ট প্রেসারে কোনো একটা কেমিক্যাল বা ফিজিক্যাল প্রসেস করা হয়, তাহলে কিন্তু হিট চেঞ্জটা এনথালপি চেঞ্জের সঙ্গে সমান হচ্ছে, সেটা একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে।
স্টেট প্রপার্টির মতো বিহেভ করলে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন কনস্ট্যান্ট প্রেসারে তুমি বিভিন্ন পাথে ঘটাতে পারো। বিভিন্ন পাথে ঘটালেও কিন্তু তুমি দেখবে যে হিটের চেঞ্জটা অ্যাকচুয়ালি একই হচ্ছে, কারণ ওই কনস্ট্যান্ট প্রেসারে হিটের চেঞ্জটা এনথালপি চেঞ্জের সঙ্গে তোমার সমান হয়ে গেছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে যদি কনস্ট্যান্ট প্রেসার বা কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনটা তুমি ইম্পোজ করে দাও, তাহলে কিন্তু হিট চেঞ্জগুলো অ্যাকচুয়ালি একটা স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কমেন্ট যেটা করে দেওয়া যায় সেটা হচ্ছে এই যে আমাদের মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন, যেটা আমরা কেমিস্টরা যে রিয়াকশনগুলোকে কনসিডার করে দেবে, মোস্ট অফ দ্য রিয়াকশন কিন্তু ওপেন এয়ারে ঘটছে। মানে লিকুইড ফেজ বা সলিড ফেজ রিয়াকশনগুলো ফাঁকা পাত্রে যেহেতু ঘটছে বা ওপেন এয়ারে যেহেতু ঘটছে, তার ক্ষেত্রে কনস্ট্যান্ট এক্সটার্নাল প্রেসারটা মেনটেন হচ্ছে। মানে ওপেন এয়ারে ঘটলেই তার প্রেসারটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার, যেটা বেসিক্যালি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জ বা এনথালপি চেঞ্জ নিয়ে আমরা বেশি ইন্টারেস্টেড দেন কনস্ট্যান্ট ভলিউম হিট চেঞ্জ বা ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে নিয়ে। যদি কখনো গ্যাস ফেজ রিয়াকশনস করা হয়, একটা রিজিড কন্টেনারের মধ্যে একটা গ্যাস ফেজ রিয়াকশনস হচ্ছে, যেখানে ভলিউমটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, এর কোনো বাধ্যবাধকতা থাকছে না, তখন কিউ ভি বা ডেল্টা ইউ নিয়ে আমরা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হব। এবার কথাটা হচ্ছে আমি যেটাই পাই না কেন, মানে কিউ ভি পাই বা কিউ পি পাই, যদি কিউ পি এবং কিউ ভি এর মধ্যে সম্পর্কটা জানি, তখন কিন্তু আমি একটা পেলে আর একটা সেখান থেকে বের করে নিতে পারবো। সেই জন্যই আমরা কিউ পি এবং কিউ ভি এর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্ক একটু করে বের করে নিতে চাইছি আর কি। রিলেশন বিটুইন কিউ ভি অ্যান্ড কিউ পি। দেখি তো কেউ একজন জয়েন করছে মনে হয়। জয়েন করছে একটা আওয়াজ হচ্ছে। চলো দেখো এবার। তাহলে আমি কিউপি এবং কিউভি সম্পর্ক বের করার জন্য আমরা প্রথমে লিখলাম কি না, ফ্রম দ্য ডেফিনেশন অফ এনথালপি এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা আমরা জানি। ফর এ ফাইনাইট চেঞ্জ ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা পিভি। এবার ডেল্টা এইচটা হচ্ছে কিউপি এর সঙ্গে সমান, ডেল্টা ইউ হচ্ছে কিউভি এর সঙ্গে সমান, আর ডেল্টা পিভিটা আমি এখানে ডেল্টা পিভিটাকে লিখলাম। আচ্ছা, এবারে ফর এ গ্যাস ফেজ রিয়াকশন ইফ দ্য গ্যাসেস আর অ্যাজিউম টু বিহেভ আইডিয়ালি, তখন তুমি ডেল্টা পিভিটাকে তুমি ডেল্টা অফ এনআরটি লিখতে পারো। আর ফর আইসোথার্মাল প্রসেস উই ক্যান রাইট তাহলে কিউপি ইকুয়াল টু কিউভি প্লাস ডেল্টা এন ইন্টু আরটি। তাহলে এই হচ্ছে রিলেশন যে কিউপি কিউপি এবং কিউভি এর মধ্যে, এই হচ্ছে তোমার রিলেশন কিউপি ইকুয়াল টু কিউভি প্লাস ডেল্টা এন ইন্টু আরটি। আচ্ছা, এখানে ডেল্টা এনটা একটু তোমাকে ভালো করে বুঝতে হবে, এটা চেঞ্জ ইন নাম্বার অফ মোলসের মতো দেখতে। আর কোনো একটা গিভেন রিয়াকশন যদি কনসিডার করি না, তাহলে ডেল্টা এনটা ইজ নাথিং বাট দ্য স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট অফ দ্য, মানে এটাকে এইভাবে লেখা উচিত, এটা তো মডিউলাস অফ এই সাম অফ মডিউলাস অফ স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টস অফ gaseous product minus sum of stoichiometric coefficient of gaseous reactor। দেখো আসলে আমি সামটা কেন দিচ্ছি, তার কারণটা হচ্ছে, দেখবে অলরেডি তো আমরা বুঝে গেছো যে প্রোডাক্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টটা পজিটিভ লিখতে হয়, আর রিঅ্যাক্ট্যান্টের জন্য স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টটা তোমার নেগেটিভ লিখতে হয়। আচ্ছা, এবারে আমি যখন এটাকে কনসিডার করছি, মানে যখন স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট মানে ডেল্টা এনটাকে ক্যালকুলেট করব, এক মিনিট, এই সিম্বলটা হচ্ছে তোমার সামের সাইন, এখানে মডিউলাস। এবারে যখন আমি এই ডেল্টা এনটাকে ক্যালকুলেট করব, আমার ইন্টারেন্স হচ্ছে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টের যোগফল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টের যোগফল। তাহলে সেইটা যখন লিখবো তখন কিন্তু রিঅ্যাক্টর বা প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্টের একটা সাইন আছে, সেটা কিন্তু মাথায় রাখবো না, আমি এটা মাথায় রাখবো। তাহলে আর এইখানে যেহেতু তুমি ধরেই নিচ্ছ যে ফর এ গ্যাস ফেজ রিয়াকশন, যেখানে গ্যাসেস আর অ্যাজিউম টু বি আইডিয়াল, সেখানে কোনো একটা রিয়াকশন এমন হতে পারে যে কিছু রিয়াক্টর বা প্রোডাক্ট সলিড বা লিকুইডে আছে, আর কিছু রিয়াক্টর বা প্রোডাক্ট গ্যাসে আছে। তো তোমাকে কিন্তু যখন এই ডেল্টা এনটাকে ক্যালকুলেট করতে হবে, বা কখনো কখনো এটাকে ডেল্টা নিউ বলতে পারো, এইটা ডেল্টা নিউ অথবা ডেল্টা এন, যাই বলো না কেন,
সেটা যখন তুমি লিখবে, লেখার সময় কিন্তু শুধুমাত্র গ্যাসিয়াস রিঅ্যাক্টর প্রোডাক্টগুলোই ইনভলভ হবে, অন্যান্য সলিড বা লিকুইড যে রিঅ্যাক্টর প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ইনভলভ হবে না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি পরে আসছি। মানে এখানে একটা এক্সাম্পল দিলে ভালো হতো। ধরো আমি ধরো এইটা বলছি, নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস, একটা এক্সাম্পল হিসেবে। সেক্ষেত্রে তৈরি হচ্ছে 2 অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে, নাইট্রোজেন গ্যাস বা 3 হাইড্রোজেন গ্যাস মিলে 2 অ্যামোনিয়া গ্যাস হচ্ছে। এখানে ডেল্টা নিউ বা ডেল্টা এন এখানে কি না, প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 মাইনাস রিঅ্যাক্ট্যান্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট যোগফল হচ্ছে 1 প্লাস 3, 4 হলো, তাহলে ওভারঅলটা হচ্ছে -2 হলো। তাহলে এখানে যখন ডেল্টা নিউটাকে ক্যালকুলেট করবে তখন কিন্তু এইরকমভাবে তোমার ক্যালকুলেট করতে হচ্ছে। আচ্ছা, এখানে একটুখানি একটা পেজ একটা জুড়ে দিয়ে একটুখানি বলি। আচ্ছা, এবারে ধরো এরকম হলো তোমার, ধরো তুমি এরকম একটা রিয়াকশন করছো, তাহলে সালফার সলিড প্লাস O2 গ্যাস থেকে তোমার ধরো তৈরি হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে, এরকম একটা রিয়াকশন তুমি কনসিডার করছো। আচ্ছা, এই পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে যখন আমি ডেল্টা নিউ বা ডেল্টা এনটাকে ক্যালকুলেট করব, সেটা কি লিখবো বলো তো দেখি। যে সালফার সলিড প্লাস অক্সিজেন গ্যাস থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে, তাহলে এই যে কিউপি কিউভি সম্পর্কটাকে বের করার জন্য, আচ্ছা আগেরটা একটুখানি বলে নিই যে ডেল্টা নিয়ে যদি -2 হয়েছে, তাহলে এখানে কিউপিটা হয়ে গেল কত, কিউপিটা হয়ে গেল ইউভি -2 RT। এই সম্পর্কটা তুমি পেয়ে গেলে এই এক্সাম্পলের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি এইখানে চলে আসছি যে সালফার সলিড প্লাস অক্সিজেন গ্যাস মিলে SO2 গ্যাস হচ্ছে, এর ক্ষেত্রে ডেল্টা নিউ বা ডেল্টা এন কত হবে বলো তো? 0 হবে। দেখো এখানে এই প্রোডাক্টটা, এখানে এই যে SO2টা গ্যাসিয়াস বলে তার জন্য 1 লিখবো, মাইনাস এখানে এই সালফারটা সলিড বলে তার জন্য 0, আর অক্সিজেনটা গ্যাস বলে তার জন্য 1, তাহলে এখানে কিন্তু ডেল্টা এনটা 0। তাহলে তা যদি হয় তাহলে ডেল্টা এইচটা কি হবে না, ডেল্টা ইউ এর সঙ্গে এখানে সমান হলো, বা কিউপিটা এখানে তোমার কিউভি এর সঙ্গে সমান হলো এই পার্টিকুলার কেস। আচ্ছা, আবার ধরো তুমি এই PCl5, সরি, আচ্ছা ঠিক আছে, এটাকে করে দিই। PCl5 গ্যাস, সেখান থেকে হিট করলে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস হয়েছে। এখানে ডেল্টা নিউ ইকুয়াল টু ডেল্টা এন, সেটা কত এখানে, এখানে হচ্ছে প্রোডাক্টের জন্য 1 প্লাস 1, হ্যাঁ, -1, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার +1। তাহলে সেখান থেকে ডেল্টা এইচটা হয়ে যাবে ডেল্টা ইউ প্লাস RT, বা কিউপিটা হয়ে যাবে ইউভি প্লাস RT। এইটা হয়। এখন প্রচুর রিয়াকশনস তুমি করবে, ধরো আর একটা রিয়াকশন তোমায় বলছি, জাস্ট এরকম তোমার ক্যালসিয়াম কার্বনেট সলিড, তুমি হিট দিলে ক্যালসিয়াম অক্সাইড সলিড হলো প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস হলো। এক্ষেত্রে ডেল্টা নিউ কত বলো? 0 + 1 -0, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার +1। তার ক্ষেত্রে ডেল্টা এইচ তাহলে হয়ে গেল ডেল্টা ইউ প্লাস RT, অর কিউপিটা হয়ে গেল কিউভি প্লাস RT। ধরো H2 গ্যাস প্লাস I2 গ্যাস থেকে তৈরি হচ্ছে 2 HI গ্যাস, এক্ষেত্রে ডেল্টা নিউটা কত? কত? 0। তো সেক্ষেত্রে তুমি যদি ডেল্টা এইচ ক্যালকুলেট করো তাহলে ডেল্টা ইউ এর সঙ্গে সমান হবে, অথবা
কিউপিটা হচ্ছে তোমার কিউভি এর সঙ্গে সমান হবে। তার মানে এই যে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে হিট ইনভলভ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার এবং হিট ইনভলভ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাদের মধ্যে সম্পর্কটা তুমি পেয়ে গেলে। এবং কেমন করে এই ডেল্টা এন বা ডেল্টা নিউটাকে ক্যালকুলেট করতে হবে সেটাও তুমি এখানে কিন্তু বুঝে গেছো। আচ্ছা, এবারে দেখো, যেটা আমি আগে খুব ভালো করে উল্লেখ করলাম যে কেন আমি অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জ বা কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জ নিয়ে কথাবার্তা বলছি। দেখো, যেহেতু অ্যাজ ইউ অ্যান্ড এইচ আর স্টেট প্রপার্টিজ, তাহলে ডেল্টা ইউ এবং ডেল্টা এইচ ডিপেন্ডস only on the initial and final states of the system. Therefore, at constant volume or at constant pressure, heat of the reactions QV or QP behaves as a state function. তো বুঝতে পারলে যে কিউপি এবং কিউভি কিন্তু এখন স্টেট ফাংশনের মতো বিহেভ করবে, কারণ কনস্ট্যান্ট প্রেসারে হিট চেঞ্জটা চেঞ্জ ইন এনথালপির সমান হয়ে গেছে, কনস্ট্যান্ট ভলিউমে হিট চেঞ্জটা ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান হয়ে গেছে। আর এনথালপি এবং ইন্টারনাল এনার্জি এরা যেহেতু শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে, পাথ ইন্ডিপেন্ডেন্ট, সেখানে হিট চেঞ্জগুলো তোমার এই পার্টিকুলার কেসে স্টেট প্রপার্টির মতো বিহেভ করছে, এবং স্টেট প্রপার্টির মতো বিহেভ করবে বলে না আমার লাইফ টাইপ অনেক সিম্পল হয়ে যাবে। আমরা যখন থার্মোকেমিস্ট্রি বেসিক লগুলোকে বলবো, ল অফ ল্যাবোসিয়ার এন্ড ল্যাবলার, তারপরে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, এই পুরো ব্যাপারগুলো কিন্তু দাঁড়িয়ে আছে যে এই হিট চেঞ্জগুলো অ্যাকচুয়ালি তুমি স্টেট প্রপার্টির মতো করে ভাবছো। তাহলে কি হচ্ছে, কনসিকুয়েন্টলি কিউভি অ্যান্ড কিউপি অফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ অফ ট্রান্সফরমেশন। It is the reason for which heat change of a chemical reaction is measured either at constant volume and or constant pressure. আচ্ছা, এবারে দেখো, এটাও আমি একটু আগে বলে গেলাম, most of the chemical reaction take place at open atmosphere, that is at constant pressure. Hence, heat change at constant pressure, that is enthalpy change for a reaction, is more useful quantity than heat change at constant volume or or change in internal energy for the reaction. কি হলো তার 1 মিনিট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যেটা বললাম যে মোস্ট অফ দ্য কেমিক্যাল রিঅ্যাকশন টেকস প্লেস অ্যাট ওপেন অ্যাটমসফিয়ার, দ্যাট ইজ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। Hence, heat change at constant volume, that is enthalpy change for a reaction, is more useful quantity than heat change at constant volume or change in internal energy for the reaction. For a gas phase reaction in a closed container of fixed volume, QV or delta U is more useful quantity than QP or delta H. তাহলে আমরা সলিড ফেজ বা সলিউশন ফেজ যখন রিয়াকশন বা লিকুইড ফেজ রিয়াকশন যখন কনসিডার করছি, ওপেন এয়ারে ঘটছে বলে কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনটা এখানে স্যাটিসফাইড হচ্ছে। কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে কিউপি বা ডেল্টা এইচটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট কোয়ান্টিটি। আর যদি কোনো গ্যাস ফেজ রিয়াকশন এবং গ্যাসটা কোনো একটা রিজিড কন্টেনারের মধ্যে ঘটে, তখন ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, তখন কিউভি বা ডেল্টা ইউটা হচ্ছে ইম্পর্টেন্ট হবে। আর যখন ডেল্টা ইউ বা কিউভিটা ইম্পর্টেন্ট হবে, যেটা গ্যাস ফেজ রিয়াকশন, গ্যাসগুলো আইডিয়ালি বিহেভ করে যদি তুমি ধরে নিই, তাহলে কিন্তু কিউপি বা চেঞ্জ ইন এনথালপিটা আমি বের করে ফেলতে পারবো। আচ্ছা, এই যে প্রিন্সিপালগুলো বলা হলো, তার উপরে বেশ করে আমি এখানে কয়েকটা প্রবলেম দিয়েছি, প্রবলেমগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে। তাহলে প্রবলেমগুলো তোমরা একটু বাড়িতে কষবে, কষে উত্তরটা মেলাবে। এবার আমি প্রবলেমগুলো আমি পরের লটে, মানে মানে আমি একটু একবার ব্যাপারটাকে আমি সবসময় বারবার বলতাম যে প্রথমে আর কি ফার্স্ট সেমিস্টারে, পার্টিকুলারলি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দুটোতেই মূলত প্রত্যেকটা জিনিস না দুবার করে পড়ার চেষ্টা করবে। প্রথমবার একবার ওভারঅল ব্যাপারটাকে তুমি দেখে নাও, হ্যাঁ, যে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি সেই জন্য খুব কুইকলি অনলাইনে পুরো ব্যাপারটাকে করে দিলাম। এবারে তুমি যেটা হচ্ছে যে ধরো একটা ক্লাস তুমি ভালো করে একবার দেখো, মানে ভালো করে বুঝে বুঝে লাইন ধরে ধরে পড়ার চেষ্টা করো। এবার নিউমেরিক্যাল প্রবলেম বা প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে সেগুলোকে করার চেষ্টা করো। সিমিলারলি পরেরটা, তাহলে তুমি দেখবে তোমার ব্যাপারটা একদম মাথার মধ্যে চলে আসছে, এবং যখন পড়বে তখন সার্টেনলি পরীক্ষাটাও দেবে যে তুমি ঠিক ঠিক রেডি হয়েছো কিনা সেটা বোঝার জন্য। এখানে এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো এখন আমি করাচ্ছি না, কিন্তু দেখবে জাস্ট ফর্মুলায় বসালেই তুমি নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করতে পারবে। আচ্ছা, নেক্সট চলে এসো। থার্মোকেমিস্ট্রিতে দুটো বেসিক ল আছে বা ইম্পর্টেন্ট ল আছে, ফান্ডামেন্টাল ল আছে। প্রথম লটা হচ্ছে ল অফ ল্যাবোসিয়ার এন্ড ল্যাবলাস, আর সেকেন্ডটা হচ্ছে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। তুমি যেটা দেখবে সেটা হচ্ছে যে যখন তুমি বুঝে নিচ্ছ যে হিট চেঞ্জটা
তোমার পাথ প্রপার্টির মতো বিহেভ করছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে বা কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে, তখন দেখবে এই লগুলো আর কিছুই না, জাস্ট এটা ইন্ডিকেট করবে যে এইচটা একটা স্টেট প্রপার্টি বা ইউটা একটা স্টেট প্রপার্টি। দেখলেই তুমি বুঝতে পারবে। ধরো ল অফ ল্যাবুজিশন ল্যাবলাস, এই লটা কি বলছে? বলছে when a reversible reaction takes place at constant temperature and pressure, then heat of the reactions for the backward process will be exactly the same to that of the forward process but opposite in sign. তুমি খেয়াল করে দেখো যে যখন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার বলে দিচ্ছে, তখন তো হিট অফ দ্য রিয়াকশন মানে ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন এনথালপি। এবারে এনথালপি যদি বলা হয় কোন একটা রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে, একটা রিভার্সিবল রিয়াকশন যখন ধরো তোমার এই এ থেকে ধরো বি একটা রিভার্সিবল রিয়াকশন হচ্ছে, তাহলে এ থেকে বিতে হচ্ছে যাচ্ছে, আর ধরো বি থেকে এতে সে ফিরে আসছে। খুব অবভিয়াসলি এই ফরওয়ার্ড প্রসেস যে এনথালপি চেঞ্জটা হবে আর ব্যাকওয়ার্ড প্রসেসে যে এনথালপি চেঞ্জটা হবে, তাহলে ফরওয়ার্ড প্রসেস আমি পরে আবার ভালো করে লেখা আছে, ফরওয়ার্ড প্রসেসে এনথালপি চেঞ্জটা হচ্ছে এইচ বি মাইনাস এইচ এ, এটাকে তুমি লিখতে পারো মাইনাস অফ এইচ এ মাইনাস এইচ বি। আর দেখো এই বি থেকে এতে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার চেঞ্জ ইন এনথালপি চেঞ্জ ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন এনথালপি চেঞ্জ, ব্যাকওয়ার্ড রিয়াকশন এনথালপি চেঞ্জ সমান হবে আর অপোজিট সাইন হবে। জাস্ট এইচটা একটা স্টেট প্রপার্টি বলে তুমি অটোমেটিক্যালি এটা বলতে পারছো, এটাকে নতুন ল মানে ল বলা হয়েছে। তখন এই স্টেট প্রপার্টি পাথ প্রপার্টি এইসব ডিস্টিংশনগুলো পরিষ্কার নয় বলে ওয়ান্স তুমি বুঝে গেছো যে হিট চেঞ্জ এট কনস্ট্যান্ট প্রেসার ইজ নাথিং বাট দ্য চেঞ্জ ইন এনথালপি, আর এনথালপি যে স্টেট প্রপার্টি, দেন দিস লজ অটোমেটিক্যালি ফলো। ওরা একটা রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন এনথালপি চেঞ্জ আর ব্যাকওয়ার্ড রিয়াকশন এনথালপি চেঞ্জ সমান বাট অপোজিট ইন সাইন। ধরো আমি খুব ক্লিয়ারলি এটাকে দেখাচ্ছি। ধরো কনসিডার রিভার্সিবল রিয়াকশন হুইচ টেকস প্লেস এট কনস্ট্যান্ট প্রেসার। মানে এ বি থেকে এক্স ওয়াই তৈরি হয়েছে, রিয়াকশনটাকে ব্যালেন্স করে নিয়েছি। হ্যাঁ, যেখানে এ স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ এ, বি এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ বি, এদিকে প্রোডাক্ট সাইডে এক্স এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ এক্স, ওয়াই এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ ওয়াই। তাহলে এবারে হচ্ছে তোমার হিট চেঞ্জ ফর ফরওয়ার্ড রিয়াকশন বা এনথালপি চেঞ্জ ফর ফরওয়ার্ড রিয়াকশন যদি তুমি দেখো, তাহলে কি হবে সেটা? দেখো প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে এমনিতে প্রথমে কি যে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট এইরকম ভাবে লিখবো, তো মানে এটা প্রথমে যে কোনো হিট চেঞ্জ বা এনথালপি চেঞ্জ হচ্ছে এই এনথালপি ফর দ্য প্রোডাক্ট মাইনাস এনথালপি ফর দ্য রিয়াক্ট্যান্ট লিখবো। আচ্ছা, এবারে এনথালপি কিন্তু এনথালপি কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, সেই জন্য আমি সবসময় লিখতে পারি প্রোডাক্টের ক্ষেত্রে যারা আছে যে প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট প্রোডাক্টের মোলার এনথালপি, এখানে ওয়াই এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইনটু ওয়াই এর মোলার এনথালপি ডট 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 মাইনাস রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এ তার মোলার এনথালপি ইনটু তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট প্লাস বি এর জন্য মোলার এনথালপি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। মানে যখন ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে তখন অ্যাজিম নিউ এ নিউ বি নিউ এক্স নিউ ওয়াই এরা অ্যাজিম নাম্বার অফ মোলস এর মতো একটা জিনিস রিপ্রেজেন্ট করছে আর কি। মানে পার মোলে কোন একটা রিয়াকশনের জন্য যখন এনথালপি চেঞ্জ আমি ক্যালকুলেট করবো, তখন এই নিউ এ নিউ বি নিউ এক্স নিউ ওয়াই এরা অ্যাকচুয়ালি নাম্বার অফ মোলস এর মতো বিহেভ করছে। তাহলে এই যে এখানে লিখে লিখে দেখো, এটা আচ্ছা এটা তো লেখার দরকার ছিল না, তাহলে মানে এটা তো অলরেডি লেখা আছে যখন, এটা লেখার দরকার নেই। তারপরে এটা বেসিক্যালি এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, এবারে ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন কনসিডার করছো কি হচ্ছে? ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে দেখো এই যে মানে এটা আগে মানে এটা আগে পরে করে জায়গাটা লেখাই ছিল। হ্যাঁ, মানে এত কিছু বলার দরকার ছিল না। ঠিক আছে, তাহলে এবারে দেখো হিট চেঞ্জ ফর দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন তুমি করছো, তখন রিয়াকশনটা ব্যাকওয়ার্ড মানে তোমার এখন প্রোডাক্ট হচ্ছে এইটা, রিয়াকশন হচ্ছে এইটা, তখন এটাকে তোমাকে ঘুরিয়ে লিখতে হবে এইচ রিয়াকশন মাইনাস এইচ প্রোডাক্ট। তো ঠিক একই রকম ভাবে লিখলাম। এবারে মাইনাস সাইনটা কমন নিয়ে নিলে দেখো এটাকে ঘুরে যাচ্ছে, ঘুরে গেলেই তোমার এটা হয়ে যাচ্ছে এনথালপি চেঞ্জ ফর দ্য ফরওয়ার্ড রিয়াকশন, তার নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যেটা আমি এইখানে খুব সিম্পল ভাবে ব্যাপারটাকে দেখিয়ে দিয়েছি, এইটাকে আর একটা স্টেপ করে জাস্ট আমাকে দেখাতে হবে। তাহলে পরিষ্কার বুঝতে পারলে যে ফর ব্যাকওয়ার্ড রিয়াকশনে হিট এক্সচেঞ্জ ফরওয়ার্ড রিয়াকশনে হিট এক্সচেঞ্জের সঙ্গে সমান বা অপোজিট ইন সাইন। ঠিক আছে, আচ্ছা এবার একটা স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি
মিথেনের কম্বাশন করছো CH4, সে রিকুইজিট অ্যামাউন্ট অক্সিজেনের প্রেজেন্সে তার যখন দহন হলো হয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস H2O লিকুইড তৈরি হচ্ছে, সেই রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জ দেখা হচ্ছে প্লাস 890.36 কিলোজুল পার মোল। এটা আর তার যদি রিভার্স রিয়াকশনটা তুমি কনসিডার করো, তার জন্য এনথালপি চেঞ্জটা হচ্ছে, এটা আসলে এইটা একটু ভুল হয়েছে, এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। আচ্ছা, এবারে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল মিলে যখন মিথেন এবং অক্সিজেন তৈরি হচ্ছে, তার যে এনথালপি চেঞ্জ সেটা যে প্লাস 890.30 কিলোজুল পার মোল হচ্ছে। এবং পরিষ্কার দেখো জিনিসটা, যে প্রথমটা আর পরেরটা একে অপরের অপোজিট রিয়াকশনটা, প্রথমটা যে এনথালপি চেঞ্জ পরেরটা এনথালপি চেঞ্জের সঙ্গে সমান হচ্ছে, এবং দেখো এরা যে সাইনটা শুধু আলাদা হয়ে যাচ্ছে। মানে মিথেন প্লাস অক্সিজেন মিলে যখন কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হচ্ছে, রিয়াকশনটা এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক মানে হচ্ছে হিটটা জাস্ট বেরিয়ে যায়, আর পরেরটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন, সেখানে হিট তোমাকে দিতে হয়। এই দুটো সমান বাট অপোজিট সাইন হচ্ছে। এই অসময়ে জয়েন করছে রে বাবা। আচ্ছা, আর একটা জাস্ট ফিজিক্যাল চেঞ্জের কথা বলছি। ধরো কার্বন গ্রাফাইট থেকে তুমি ডায়মন্ডে যখন যাচ্ছ, গ্রাফাইট থেকে ডায়মন্ড কম স্টেবল, মানে গ্রাফাইট হচ্ছে বেশি স্টেবল হয়, সেখানে গ্রাফাইট থেকে ডায়মন্ডে গেলে যে এনথালপি চেঞ্জটা সেটা পজিটিভ, সেটা হচ্ছে প্লাস 1.90 কিলোজুল পার মোল অ্যাট 298 কেলভিন। আর ডায়মন্ড থেকে যখন গ্রাফাইট হলো, সে স্টেবিলাইজড হলো, তখন তার এনথালপি চেঞ্জ হচ্ছে মাইনাস 1.90 কিলোজুল পার মোল অ্যাট 298 কেলভিন। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে আগেরটার থেকে পরেরটা যেটা রিভার্স প্রসেস, তাদের এনথালপি চেঞ্জটা হচ্ছে সমান বাট অপোজিট সাইন হচ্ছে। তাহলে এই জন্য এটা বিশাল কিছু তোমাকে, মানে এটা কেউ কাটা একটা ব্যাপার হচ্ছে সেরকম নয়। মানে তুমি জাস্ট এইটুকু বুঝে নাও যে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে হিট চেঞ্জ মানে এনথালপি চেঞ্জ, আর এনথালপি স্টেট প্রপার্টি হলে ফরওয়ার্ড এখানে এনথালপি চেঞ্জ, ব্যাকওয়ার্ড এখানে এনথালপি চেঞ্জ সমান হবে। এটা কোয়াইট অটোমেটিক, এটার জন্য আলাদা করে মনে রাখার কিছু নেই। কিন্তু যেহেতু মানে খুব থার্মোডাইনামিক্স বা থার্মোকেমিস্ট্রি এই কনসেপ্টগুলো অনেক প্রিভিয়াস, যখন হয়তো থার্মোডাইনামিক্স ঠিক প্রপার শেপ পাইনি, হ্যাঁ, এই জন্য এই যেরকমভাবে আছে তুমি মুখস্থ করলে, পরীক্ষা পড়লে তুমি লিখলে, যেগুলো বোঝার জন্য খুব একটা কঠিন ব্যাপার না, কারণ এর থেকে অনেক সিরিয়াস কথাবার্তা আমরা অলরেডি বলে দিয়েছি যে এনথালপি একটা স্টেট প্রপার্টি। আচ্ছা, আর একটা ল যার উপরে বেসিক্যালি থার্মোকেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে, যাকে বলা যায় হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। তাহলে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, এটাও কিন্তু তোমাকে আলাদা করে মনে রাখার দরকার নেই। তুমি পরিষ্কার বুঝে যাবে যে যখন তুমি বুঝে যাবে যে হিট চেঞ্জ একটা কনস্ট্যান্ট প্রেশার, হ্যাঁ, বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে হিট চেঞ্জটা সেটা হচ্ছে এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, তখন এই জিনিসটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ইফ এ পার্টিকুলার রিয়াকশন টেক্স প্লেস ইন এ সিঙ্গেল স্টেপ অর ইন এ নাম্বার অফ স্টেপস, তখন বলছে at a particular temperature and pressure the sum of change of heat involved হচ্ছে ইজ ইকুয়াল টু দ্য হিট চেঞ্জ ফর দ্য সিঙ্গেল স্টেপ। মানে একটা রিয়াকশন ধরো সিঙ্গেল স্টেপে ঘটতে পারে অথবা মাল্টি স্টেপে ঘটতে পারে। তাহলে মাল্টি স্টেপে যে হিট চেঞ্জগুলো হচ্ছে তার যোগফলটা হচ্ছে সিঙ্গেল স্টেপে যে হিট চেঞ্জ হচ্ছে তার সঙ্গে সমান হয়ে যাবে। এবার অ্যাড এনথালপি যে স্টেট প্রপার্টি, its change depends only on the initial and final states. Hence, H must be the same in different paths when the initial state and the final states are the same. এটা খুব স্বাভাবিক ব্যাপার, মানে এই জন্য এটা নতুন করে কিছু মনে রাখার দরকার নেই আর কি। আজ এবারে যেটা ইম্পর্টেন্ট তুমি দেখবে যে ডিউ টু হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, the equation involving the enthalpies can be treated as simply algebraic equation. This means thermochemical reactions can be added and subtracted. এটা তুমি জাস্ট দেখো এক্সাম্পল দেখবে তুমি বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন ভালো করে বুঝিয়ে দিই। তবে কনসিডার দ্য রিয়াকশন নিউ এ থেকে নিউ পি হচ্ছে। এবারে এখানে দুটো পসিবিলিটির কথা বলা হচ্ছে। ধরো আমি বললাম যে রিয়াকশনটা সিঙ্গেল স্টেপে ঘটছে, সিঙ্গেল স্টেপে ঘটলে হিট চেঞ্জটা যে এনথালপি চেঞ্জ সেটা কি হবে না, প্রোডাক্টের মোলার এনথালপি ইন্টু প্রোডাক্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাইনাস রিয়াক্ট্যান্টের মোলার এনথালপি ইন্টু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এখান থেকে তুমি হিট চেঞ্জ যদি সিঙ্গেল স্টেপ রিয়াকশন হয় বা হিট চেঞ্জের কনস্ট্যান্ট প্রেসার বা এনথালপি চেঞ্জটা পেয়ে গেলে। আচ্ছা, এবারে বললে এই রিয়াকশনটা তাহলে মাল্টি স্টেপে ঘটছে, এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, সি থেকে ডি হচ্ছে, এরকম ভাবে ফাইনালি এক্স থেকে তোমার প্রোডাক্ট।
এবার এই স্টেপ রিয়াকশনগুলোকে তুমি যোগ করো, তাহলে সার্টেনলি নিউ এ থেকে সেই নিউ এ থেকে নিউ পি হবে, ইন্টারমিডিয়েটগুলো সব কেটে যাবে। দেখো বি এখানে তৈরি হলো, বি এখানে ইউজ হয়ে গেল, সি তৈরি হলো, পরেরটাতে সি ইউজ হয়ে যাবে। এইরকম ভাবে করতে 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 এখানে এক্স তৈরি হবে, এক্স এখানে কনজিউমড হয়ে যাবে, পরে আলটিমেটলি জিনিসগুলো কেটে যাবে, কেটে গিয়ে ওভারঅল রিয়াকশনটা বেশি করে নিউ এ থেকে নিউ পি হবে। আর এবারে প্রথম স্টেপে যে এনথালপির চেঞ্জটা বা হিটের চেঞ্জটা সেটা কি না, এই যে এইচ বার মানে মোলার এনথালপি ফর বি ইন্টু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোলার এনথালপি ইন্টু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তারপরে তুমি এর ক্ষেত্রে যখন করছো, সেকেন্ড স্টেপে করছো সি মাইনাস বি, এইরকম ভাবে করে ফাইনালি করলে তুমি ধরো প্রোডাক্ট মাইনাস এক্সটা, মানে লাস্ট স্টেপটা হচ্ছে এক্স থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তো প্রোডাক্ট মাইনাস এক্স। এবার আমি কি করলাম, আমি প্রত্যেকটা স্টেপে এই এটাকে যোগ করে ফেললাম, হিট চেঞ্জার কনস্ট্যান্ট প্রেসারগুলোকে যোগ করে ফেললাম। তো যোগ করলে কি হচ্ছে, দেখো মাঝেরগুলো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে আলটিমেটলি কিন্তু এই নিউ বার প্রোডাক্ট মাইনাস নিউ বার যেটা এ সেইটুকুই জাস্ট থাকছে। তারপরে পরিষ্কার বোঝা গেল যে একটা স্টেপে এনথালপি চেঞ্জ আর একাধিক স্টেপে এনথালপি চেঞ্জ যখন তুমি দেখবে, মানে একটা স্টেপে এনথালপি চেঞ্জ আর একাধিক স্টেপে এনথালপি চেঞ্জের যোগফলটা সেটা হচ্ছে দুটো সমান হয়ে যাবে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যে হেসের ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। এবং এইটা থাকার জন্য তুমি দেখবে যে তুমি কেমিক্যাল রিয়াকশনগুলোকে কিছু অ্যালজেব্রিক রিয়াকশনের মতো করে তুমি ট্রিট করতে পারবে। যেমন একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। তো একটা স্পেসিফিক রিয়াকশনের কথা বলছি, যে ম্যাগনেসিয়াম সলিড প্লাস হাফ O2 মিলে 2 MgO হচ্ছে, আর এখানে 2Fe প্লাস 3 2O2 গ্যাস থেকে Fe2O3 হচ্ছে। প্রথমটা এনথালপি চেঞ্জ হচ্ছে -145.7 কিলো ক্যালোরি পার মোল, সেখানটা এনথালপি চেঞ্জ -193.5 কিলো ক্যালোরি পার মোল। এবারে আমি এই নিচের যে রিয়াকশনসটা 3 mg সলিড প্লাস Fe2O3 সলিড থেকে 3 MgO সলিড প্লাস 2Fe সলিড, এই রিয়াকশনের এনথালপি চেঞ্জটাকে ক্যালকুলেট করতে চাইছি। আর এটাকে ক্যালকুলেট করতে গেলে প্রথমে এই যে দুটো রিয়াকশন দেখা আছে 1 নম্বর এবং 2 নম্বর, এই দুটো রিয়াকশন থেকে পরের রিয়াকশনটাকে তৈরি করতে হবে। আর পরের রিয়াকশনটাকে তৈরি করবো কি করে, দেখো পরের রিয়াকশন তৈরি করার রাস্তাটা হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে 2 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করলে তবেই কেবলমাত্র এই যে রিয়াকশনটা যেটা দেওয়া আছে সেই রিয়াকশন তুমি পেতে পারবে। তাহলে এটা একদম সেই ক্লাস মানে ছোটবেলা থেকেই তোমরা করে আসছো, 9 10 11 12 থেকে তোমরা করে আসছো, যে যদি দুটো স্টেপে রিয়াকশন থাকে তাহলে ফাইনাল রিয়াকশনটাকে পাওয়া যাবে। তুমি দেখো যা ভাবে যে 3 mg অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে দাও, গুণ করে তুমি জাস্ট 2 নম্বর ইকুয়েশন থেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলেই কিন্তু তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এইখানে এইখানে এই ব্যালেন্সটা ভুল হয়েছে, এখানে দুইটা ভুল ছিল। মানে আমি যখন এইবার 3 নম্বর ইকুয়েশন বললাম, 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করে 2 নম্বর ইকুয়েশন থেকে বিয়োগ দিয়ে দাও, দিলেই দেখবে তুমি এই রিয়াকশনটাকে পেয়ে যাবে। এবারে এনথালপি চেঞ্জের ক্ষেত্রেও ঠিক একই রকমের সিচুয়েশন হবে। এই ফাইনাল রিয়াকশনের এনথালপি চেঞ্জটা হচ্ছে প্রথম যে রিয়াকশনটা তার জন্য এনথালপি চেঞ্জের তার 3 গুণ মাইনাস সেকেন্ডে যে এনথালপি চেঞ্জ সেটাকে বিয়োগ করলে তুমি এনথালপি চেঞ্জটা পেয়ে যাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে সেই আমরা যখন সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করি না, ধরো ax প্লাস by ইকুয়াল টু মানে a1x প্লাস b1y ইকুয়াল টু c1 আর a2x প্লাস b2y ইকুয়াল টু c2, সেখানে তুমি দেখো 1 নম্বর ইকুয়েশন এত দিয়ে গুণ করিয়া 2 নম্বর ইকুয়েশন এত দিয়ে দা গুণ করিয়া যোগ করিয়া বা ভাগ করিয়া পাই বলে লিখতে। যখন তুমি জারণ সংখ্যা দিয়ে ব্যালেন্স করেছো বা আইনিলেকট্রন মেথডে ব্যালেন্স করেছো, সেখানেও তুমি লিখে হাফ সেল রিয়াকশন গুলোকে লিখে তুমি লিখতে এত নম্বর ইকুয়েশনকে এত দিয়া এই নম্বর ইকুয়েশনকে এত দিয়া গুণ করিয়া পাই, এখানে ঠিক সেই রকম ব্যাপারটা করতে পারছো তুমি, যে 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করিয়া 2 নম্বর ইকুয়েশনটাকে বিয়োগ করিয়া পাই, এটা পেলে ঠিক একই রকম ভাবে এনথালপি চেঞ্জের ক্ষেত্রে একই রকম হয়ে যাবে। 1 নম্বর রিয়াকশনকে এনথালপি চেঞ্জ তাকে 3 দিয়ে গুণ করিয়া আর 2 নম্বর ইকুয়েশনে যে এনথালপি সেটাকে বিয়োগ করিয়া পাই, কি হবে না ওভারঅল রিয়াকশনের এনথালপি চেঞ্জ তুমি পেয়ে যাবে। তার মানে বেসিক্যালি হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটা আছে বলে তুমি জাস্ট এমন হতেই পারে যে কোনো রিয়াকশনের কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের ক্ষেত্রে আমি এনথালপি চেঞ্জটা এক্সপেরিমেন্টালি মেজার করতে আমি পারছি না, যখন এক্সপেরিমেন্টালি মেজার করতে পারবো না তখন হচ্ছে অন্যান্য কোনো অ্যালায়েড স্টেপস আর কি, তাদের জন্য যদি এনথালপি চেঞ্জটা আমি জানি তাহলে ফাইনাল স্টেপের জন্য এনথালপি চেঞ্জটা আমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবো।
আচ্ছা, এবারে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন অ্যালাউজ ওয়ান টু ডিটারমাইন দ্য হিট অফ দ্য রিয়াকশন হুইচ আর আইদার ইম্পসিবল টু মেজার ডিরেক্টলি অর হ্যাভ নট বিন মেজার্ড ফর সাম স্পেসিফিক রিজন। যেমন ধরো এই যে তুমি তুমি চাইছো যে কার্বন মনোক্সাইডের জন্য স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন তুমি বের করতে চাইছো, মানে এবারে কার্বন গ্রাফাইট প্লাস হাফ অক্সিজেন গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তুমি বের করতে চাইছো। এবারে ব্যাপারটা হচ্ছে কার্বনকে গ্রাফাইট কন্ডিশনে নিয়ে অক্সিজেনের সঙ্গে গরম করলে মোস্ট অফ দ্য কেসে কি হয়ে যায় না কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যে তুমি যে স্পেসিফিক কার্বন মনোক্সাইডের রিয়াকশনটাকে থামাতে পারবে সেটা সবসময় নয়। তাহলে যদি আমাকে এই এনথালপি অফ ফরমেশন ফর দিস রিয়াকশন বের করতে হয়, মানে কার্বন মনোক্সাইডের এনথালপি অফ ফরমেশন বের করতে হয়, বা ইন আদার ওয়ে 1 নম্বর রিয়াকশনকে এনথালপি চেঞ্জটাকে বের করতে হয়, সেটা এক্সপেরিমেন্টালি ডিরেক্টলি বের করা অসুবিধে। এক্সপেরিমেন্টালি ডিরেক্টলি বের করা অসুবিধে কেন বললাম, কারণ কার্বন গ্রাফাইট এবং হাফ অক্সিজেন এই রিয়াকশনটা যখন হচ্ছে তখন সরাসরি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে, কার্বন মনোক্সাইডের ব্যাপারটা থামবে না। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হয় তাহলে সেই রিয়াকশনটাকে কনসিডার করি। কার্বন গ্রাফাইট প্লাস অক্সিজেন গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলো, তার জন্য এনথালপি চেঞ্জটা আমি মাপতে পারি, সেটা আমি করলাম। এবারে কার্বন মনোক্সাইডকে কিন্তু পিওর অবস্থায় পাওয়া যায়। এই কার্বন মনোক্সাইডকে যদি আবার রিকুইজিট অ্যামাউন্ট অফ অক্সিজেনের প্রেজেন্সে কম্বাসন করা হয়, আবার একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে প্রথম স্টেপের জন্য এনথালপি চেঞ্জটা এক্সপেরিমেন্টালি মেজারেবল, সেকেন্ড স্টেপের জন্য এনথালপি চেঞ্জটা এক্সপেরিমেন্টালি মেজারেবল। এবারে তুমি খেয়াল করে দেখো যে যদি এই তুমি যদি 3 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন বিয়োগ করো, 2 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন থেকে বিয়োগ করো, তাহলে দেখো অটোমেটিক্যালি 1 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে। সেখানে আমি এখানে কি করলাম, এনথালপি চেঞ্জ ক্যালকুলেট করার সময় হচ্ছে 2 নম্বর এনথালপি চেঞ্জ, তার থেকে আমি 3 নম্বর এনথালপি চেঞ্জ বিয়োগ করে ফেললাম, বিয়োগ করলে এনথালপি চেঞ্জটাও তুমি পেয়ে গেলে। তা দেখো, তাহলে যখন কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য এনথালপি চেঞ্জ তুমি বের করতে পারছো না বা বের করার অসুবিধা আছে কোনো কারণে, তখন তার অ্যাসোসিয়েটেড অন্য স্টেপগুলোর জন্য এনথালপি চেঞ্জ যদি আমি এক্সপেরিমেন্টালি বের করতে পারি বা যদি আমার তার ভ্যালু জানা থাকে, তাহলে কিন্তু যেটা আমি পারছি না এই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনকে কাজে লাগিয়ে সেটা আমি করে ফেলতে পারবো। যেমন এই পার্টিকুলার কেসে সেটা দেখতে পাবে। ঠিক আছে, বোঝানো গেল? আচ্ছা, এবার এই হ্যাঁ বলো। বর্ন হেবার সাইকেল ইজ নাথিং বাট মানে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন। বর্ন হেবার সাইকেল আমি আসবো যে এই ল্যাটিস এনার্জি যখন ক্যালকুলেট করা হয় এক্স্যাক্টলি এক সিচুয়েশন, মানে একদম বর্ন হেবার সাইকেলে অ্যাকচুয়ালি হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটাই ব্যবহৃত হয়েছে। যে যখন তুমি বর্ন হেবার মানে ল্যাটিস এনার্জিটাকে এক্সপেরিমেন্টালি বের করতে পারো না বলে, তাহলে আমি কি করলাম, আমি কতগুলো অ্যালাইড রিয়াকশনের জন্য এনথালপি অফ দ্য রিয়াকশন জাস্ট আমি বলে দিলাম বা এনার্জিটাকে বলে দিলাম, সেখান থেকে তুমি একটা ওরকম বর্ন হেবার সাইকেল যেটাকে বলছে একটা সাইকেল কমপ্লিট করে সেখান থেকে তুমি ওই ল্যাটিস এনার্জিটাকে ক্যালকুলেট করতে পারছো, মানে ওখানে এক্স্যাক্টলি এই হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটাই কাজে লেগেছে, অ্যাজ ইট ইজ কাজে লেগেছে। আচ্ছা, তাহলে এই যে ল অফ ল্যাভোসিয়ার ল্যাপ্লাস এবং হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, তার উপরে বেশ করে কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম আমি দিয়েছি, সেই প্রবলেমগুলো তুমি বাড়িতে চেষ্টা করবে। আমরা এরপরে যখন আবার ফিরে আসবো তখন এইগুলোকে আমি আবার করে দেখাবো। আচ্ছা, এই দুটো স্লাইড আমি পরপর ব্যবহার করছি, যেটা তোমরা মানে আমার থেকে বেশি ব্যবহার করে ফেলেছো অলরেডি। অর্গানিকে তো শুরুই হয় এসব জিনিসপত্র দিয়ে, যে এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক রিয়াকশন যদি হয় সেগুলোকে কাকে বলা হচ্ছে এবং তার মতো করে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা কেমন হবে। তাহলে দেখো যে যদি এমন হয় যে কোনো একটা রিয়াকশনের জন্য ডেল্টা এইচটা নেগেটিভ অর্থাৎ হিট ইভলভ হলো, তখন সেটা এক্সোথার্মিক রিয়াকশন। এবার মিথানের যখন কম্বাসনটাকে করছি CH4+2O2 থেকে কার্বন ডাইঅক্সাইড প্লাস জল যখন তৈরি হচ্ছে, তার এনথালপি অফ দ্য রিয়াকশন -890.4 কিলোজুল পার মোল 298 কেলভিন। তার মানে পরিষ্কার বোঝা গেল এটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিয়াকশন। ডেল্টা এইচটা নেগেটিভ মানে এক্সোথার্মিক রিয়াকশন। আর এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট, এটা তোমরা জানো। আর্রিনিয়াস ইকুয়েশন যখন বলেছিলাম তখন এই ধরনের ছবি এঁকেছিলাম এইটা। তাহলে এই হচ্ছে, এদিকে যদি পোটেনশিয়াল এনার্জি প্লট করা হয় আর এক্স অ্যাক্সিস বরাবর যদি রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করা হয়, তাহলে দেখো তুমি খেয়াল করে যে তোমার একটা পাচ্ছ, মানে
কি বলে তোমার রিয়াক্ট্যান্টের এনথালপির একটা ভ্যালু পাচ্ছ, এদিকে প্রোডাক্টের এনথালপির একটা ভ্যালু পাচ্ছ। ওই রিয়াক্ট্যান্টের যে মিনিমা তার তুলনায় প্রোডাক্টের মিনিমাটা নিচে আছে, মানেই হচ্ছে প্রোডাক্টটা মোর স্টেবল। এবারে এনথালপি অফ দ্য রিয়াকশন হচ্ছে সবসময় কি হবে, প্রোডাক্টের এনথালপি মাইনাস রিয়াক্ট্যান্টের এনথালপি। এই যে মানে এনথালপি অফ দ্য রিয়াকশন সেটা হচ্ছে প্রোডাক্টের এনথালপি মাইনাস রিয়াক্ট্যান্টের এনথালপি। এবারে পরিষ্কার দেখো যে এইটা তোমার লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, কারণটা কি? কারণ পরিষ্কার এইচপিটা হচ্ছে লেস দ্যান এইচ আর, মানে এইচপিটা নিচে আছে, এইচ সাথে উপরে আছে, সেখানে ডেল্টা এইচটা হচ্ছে এইচপি মাইনাস এইচ আছে, সেটা লেস দ্যান 0। আচ্ছা, এবারে দেখো তুমি এই টপে যদি ট্রানজিশন স্টেট থাকে, রিয়াক্ট্যান্ট থেকে ভায়া ট্রানজিশন স্টেট যখন প্রোডাক্টে যাচ্ছে, তখন ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি ই ড্যাগার 1, ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে ই ড্যাগার -1। এইটা তাহলে তুমি এক্ষেত্রে দেখতে পাবে যে মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তো সরাসরি যায় না, তাকে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে যেতে হয়। তার মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যদি অনেকগুলো পসিবল পাথে যেতে পারতো, তার মধ্যে মিনিমাম এনার্জি পাথ হয়ে এইটা, তার টপে যেটা থাকে সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। আর অবভিয়াসলি যদি তোমার এক্টোথার্মিক রিয়াকশন হয়, ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি তার তুলনায় ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি হয়। তুমি পরে দেখবে এই এনথালপি অফ দ্য রিয়াকশনসটা অ্যাকচুয়ালি এই ফরওয়ার্ড রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য অ্যাক্টিভেশন এনার্জি তার সঙ্গে সমান হয়। আচ্ছা, সেম সিচুয়েশন যদি তুমি এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে করো, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0 হয়, এবং সেক্ষেত্রে রিয়াকশন থেকে প্রোডাক্ট হচ্ছে বেশি স্টেবল হয়। যেমন ধরো H2 প্লাস I2 মিলে যখন 2HI গ্যাস করা হচ্ছে, তার ক্ষেত্রে ডেল্টা এইচটা হচ্ছে প্লাস 52.5 কিলোজুল পার মোল, মানে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, যেক্ষেত্রে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান দ্য রিয়াক্টর। আচ্ছা, এক্ষেত্রে তোমার যে রিয়াকশনগুলো কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার কন্ডিশনে ঘটে, তার ক্ষেত্রে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকটা তুমি এনথালপি দিয়ে বলে দাও। মোস্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে তাই হয়। কিন্তু যদি কোনো একটা রিয়াকশন কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে ঘটে, তখন এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক বলতে গেলে ডেল্টা ইউ এ দিয়ে বলতে হবে। তখন ডেল্টা ইউটা যদি নেগেটিভ হয়, তখন এক্সোথার্মিক। এই পার্টিকুলার কেসে ডেল্টা ইউটা লেস দ্যান 0 হলে এটাকে আমি এক্সোথার্মিক বলবো, আর ডেল্টা ইউটা গ্রেটার দ্যান 0 হলে সেটাকে আমি এন্ডোথার্মিক বলবো। ডেল্টা ইউটা লেস দ্যান 0 হলে এক্সোথার্মিক বলবো, ডেল্টা ইউটা গ্রেটার দ্যান 0 হলে সেটাকে এন্ডোথার্মিক বলবো। আচ্ছা, তাহলে দেখো আমি এই জাস্ট দুটো স্লাইড ব্যবহার করলাম, এক্সোথার্মিক এন্ডোথার্মিক, তার মতো করে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কেমন দেখতে হয় এবং তার মতো করে দুটো এক্সাম্পল দিলাম। এগুলো আমরা অলরেডি আরএনএস ইকুয়েশনের সময় বলেছি, অর্গানিকে তো আমরা প্রচুর এটা দেখেছি, এটা নতুন করে খুব একটা উল্লেখ করার কিছু নেই। আচ্ছা, এবারে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা ইন্ট্রোডিউস করে নেব, সেটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড স্টেট। দেখো, স্ট্যান্ডার্ড স্টেট অফ এ সাবস্টেন্স সেইটা কি একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখো, একটা জিনিস তুমি দেখবে যে তোমার যখন আমি এনথালপি চেঞ্জ অফ এ পার্টিকুলার প্রসেস নিয়ে কথাবার্তা বলছি, সেখানে এনথালপি তো টেম্পারেচার প্রেশারের উপরেও ডিপেন্ড করে। মানে যেমন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে, যে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কেমিক্যাল নেচারটা পাল্টাচ্ছে বলে যে এনথালপি চেঞ্জটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এনথালপি কিন্তু টেম্পারেচার প্রেশারের ফাংশন। রিয়াক্ট্যান্টের প্রোডাক্টগুলো যদি বিভিন্ন টেম্পারেচার প্রেশারে থাকে, তাহলে টোটাল যে এনথালপি চেঞ্জটা আমি পাবো, সেক্ষেত্রে এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, তার যে কেমিক্যাল নেচার চেঞ্জ হচ্ছে, তার জন্য এনথালপি চেঞ্জে যেমন কন্ট্রিবিউশনটা পাওয়া গেল, টেম্পারেচার চেঞ্জের জন্য একটা কন্ট্রিবিউশন পাওয়া যাবে, প্রেশার চেঞ্জের জন্য কন্ট্রিবিউশন পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমেই যে কাজটাকে করতে পারি সেটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টকে একই টেম্পারেচার প্রেশারে রাখবো। আচ্ছা, একই টেম্পারেচার প্রেশারে রাখতে হবে, এটা প্রথম কথা। আর সেকেন্ড কথাটা হচ্ছে যে আমি রিয়াক্টর প্রোডাক্টকে কোন টেম্পারেচার প্রেশারে রাখবো। লোকে যেটা বলছে যে প্রেশারটা একটা পার্টিকুলার ভ্যালু, লেসে এক্সটার্নাল প্রেশার 1 বারে তুমি ফিক্স করতে পারো, টেম্পারেচারটা কিন্তু কেস টু কেস পাল্টাবে। সেই জন্য টেম্পারেচারটাকে ফিক্স রাখার দরকার নেই, তুমি প্রেশারটাকে একটা রিয়াক্টর ও প্রোডাক্টটা একই প্রেশারে থাকবে, রিয়াক্টর প্রোডাক্ট একই টেম্পারেচারে থাকবে, কিন্তু রিয়াক্টর প্রোডাক্টটা কোন পার্টিকুলার প্রেশারে থাকবে সেটা একটু ফিক্স করে দেওয়া হয় এই স্ট্যান্ডার্ড স্টেট বলে একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করে। আমি যখন বিভিন্ন সাবস্টেন্সের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্টেট ডিফাইন করবো, সেখানে টেম্পারেচারটা অবভিয়াসলি একটা ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু এক্সটার্নাল প্রেশারটা সবসময় 1 বারে ফিক্স করে ফেলতে হয়। সেটাই আমরা বলছি
we know that enthalpy is a function of temperature and pressure. If we want to determine the change in enthalpy of a reaction only due to a change in chemical nature of the reactant and product, we have to guarantee that the temperature and pressure of both the reactants and products must be the same, and their temperature pressure dependence also must be the same. রিঅ্যাক্টর প্রোডাক্টকে আমি একই টেম্পারেচার প্রেসারে রাখবো এবং তাদের টেম্পারেচার প্রেসার ডিপেন্ডেন্স গুলো যেন একই রকমের হয়। আচ্ছা, এবারে প্রেসার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ রিঅ্যাকশনস মে বি এলিমিনেটেড বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড স্টেট, যেটা আমি বললাম। At a particular temperature, standard state is defined differently for different substances. দেখো, যদি gaseous substance হয়, standard state is defined as the pure ideal gas at 1 bar pressure and at a particular temperature. Liquid state হলে standard state is defined as the pure liquid at 1 bar pressure and at a particular temperature. Solid state হলে standard state is defined as the pure and perfectly crystalline solid at 1 bar pressure and at a particular temperature. তাহলে গ্যাসের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস 1 bar pressure যে কোনো টেম্পারেচার, লিকুইড স্টেটের ক্ষেত্রে পিওর লিকুইড 1 বার প্রেসার যে কোনো টেম্পারেচার, সলিডের ক্ষেত্রে পিওর অ্যান্ড পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড 1 বার প্রেসার যে কোনো টেম্পারেচার। আর যদি কোনো একটা সলিউশন কনসিডার করো, তাহলে স্ট্যান্ডার্ডকে ডিফাইন্ড অ্যাজ দ্য আইডিয়াল সলিউশন অফ 1 মোলাল কনসেন্ট্রেশন অ্যাট 1 বার প্রেসার অ্যান্ড অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। মানে তোমার আইডিয়াল সলিউশন হতে হবে এবং কনসেন্ট্রেশন 1 মোলাল হতে হবে, অর্থাৎ 1 মোল পার কেজি হতে হবে, যখন এক্সটার্নাল প্রেসারটা 1 বার এবং কোনো একটা গিভেন টেম্পারেচার। The symbol for standard state is a degree subscript, degree superscript of a read as not or 0 with the temperature written as subscript. মানে আমরা যখন স্ট্যান্ডার্ড স্টেট ডিফাইন করি তখন দেখবে মাথায় একটা জিরো দেওয়া হয়। দেখবে ধরো স্ট্যান্ডার্ড মোলার এনথালপি অফ ফরমেশন, মোলার মানে আমি বার দিলাম, মোলার বোঝানো যে উপরে একটা জিরো দিয়ে দেওয়া হলো, আর কোন টেম্পারেচারে করছি ধর 298 কেলভিনে, সাফিক্সে তুমি 298 কেলভিন বলে দিলে, মানে এই যে মাথায় জিরোটা, এইটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতে স্ট্যান্ডার্ড স্টেট, আর নিচে তোমার টেম্পারেচারটাকে তোমাকে উল্লেখ করে দিতে হচ্ছে। আর বার যেটা ব্যবহার করে সেটা মোলার টার্মসে ব্যবহার করা হচ্ছে। তাহলে স্ট্যান্ডার্ড স্টেট জিনিসটা কি সেটা তোমাকে কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। থার্মোকেমিস্ট্রিতে স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আচ্ছা, আজকে আমি আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন্ট্রোডিউস করব যেখান থেকে প্রত্যেক বছরে পরীক্ষায় কোশ্চেন আসে। সেটা কি? আমরা দেখো, এই স্ট্যান্ডার্ড স্টেট ইন্ট্রোডিউস করে তুমি প্রেসারটা না এক্সটার্নাল প্রেসার 1 বার বলে দিলে, কিন্তু টেম্পারেচারটা তো যা খুশি হতে পারে। এবারে কথাটা হচ্ছে, ধরো তুমি শীতকালে কোনো একটা কেমিক্যাল রিয়াকশনস করলে, আজকে টেম্পারেচার ধরো 10 ডিগ্রি কি 15 ডিগ্রি বা ইভেন 20 ডিগ্রি, সেখানে কোনো একটা রিয়াকশন স্টাডি করে তার এনথালপি অফ দ্য রিয়াকশন তুমি বের করে রেখেছো। এবার গ্রীষ্মকালে যখন তুমি করবে তখন টেম্পারেচারটা হয়তো 30-35 ডিগ্রি হয়ে গেছে, তো তখন কি তোমাকে ওই রিয়াকশনটাকে আবার স্টাডি করে সেখান থেকে এনথালপি চেঞ্জ অফ দ্য রিয়াকশন কত সেটা আবার নতুন করে বের করতে হবে? এর কি কোনো ওয়ে আউট নেই? বলছে হ্যাঁ, একটা ওয়ে আউট আছে, সেটা বিজ্ঞানী কার্চফস বললেন। তিনি বললেন যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি এনথালপি অফ দ্য রিয়াকশন জানো, তাহলে অন্য টেম্পারেচারে এনথালপি অফ দ্য রিয়াকশন কি করে বের করবে, সেটাই হচ্ছে কার্চফস ইকুয়েশন। মানে কার্চফস রিলেশনস গিভ দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ এনথালপি অফ এ রিয়াকশন। If change in enthalpy of a reaction is known at one temperature, then change in enthalpy at another temperature can be obtained from this equation. মানে এনথালপি চেঞ্জটা আমি একটা পার্টিকুলার টেম্পারেচার জানলে অন্য টেম্পারেচার কি দিয়ে বের করব, সেটাই হচ্ছে কার্চফস রিলেশন। আচ্ছা, কার্চফস রিলেশনের ডেরিভেশন এবং সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম প্রায় প্রত্যেক পরীক্ষায় পড়ে, সেই জন্য এইটা একটু খুব ভালো করে দেখো। কনসিডার টিপিক্যাল রিয়াকশন যেখানে নিউ এ প্লাস নিউ এ প্লাস নিউ বি থেকে তৈরি হচ্ছে নিউ এক্স প্লাস নিউ ওয়াই। বলছে চেঞ্জ অফ এনথালপি ফর দিস রিয়াকশন ডেল্টা আর এইচ, সেটা হচ্ছে এইচ প্রোডাক্ট মাইনাস এইচ রিয়াক্টান্ট। সেটাকে লিখছি কেমন করে দেখো, যেমন করে লিখি আর কি, যে এই পার্টিকুলার রিয়াকশনের জন্য এই যে প্রোডাক্টের মোলার এনথালপি ইন্টু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট প্লাস রিয়াক্টান্ট প্লাস ওয়াই এর মোলার এনথালপি ইন্টু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট পার ডট 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 মাইনাস এর মোলার এনথালপি ইন্টু দ্য স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট প্লাস বি এর মোলার এনথালপি ইন্টু স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আচ্ছা, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট প্রেসার তোমার কি হবে? তাহলে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো টেম্পারেচারের উপর নির্ভর করছে না, তাহলে ওইটা বাদ দিয়ে বাকিগুলো ডেরিভেটিভ হয়ে গেল। তা ডেল্টা আর এইচ বাই ডেল্টা এট কনস্ট্যান্ট পি, সেটা হলো নিউ এক্স
del h bar x by del t at constant p plus nu y del h bar y by del t at constant p plus dot 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 minus nu a del h bar a by del t at constant p plus nu b del h bar b by del t at constant p plus dot dot dot। আচ্ছা এবারে দেখো যেহেতু হিট ক্যাপাসিটি বাই ডেফিনেশন কি del h by del t at constant p, তাহলে এইটাকে যদি লিখতে পারো কি প্রথম এখানে বার আছে বলে এখানেও বার দিলে তুমি, আর এটা এক্স এর জন্য বলে এক্স এর জন্য দিলে, তার মানে এইটা হয়ে গেল মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ফর এক্স, এটা হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ফর ওয়াই, মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ফর এ, আর মোলার হিট ক্যাপাসিটি অফ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ফর বি। এইটা তাহলে এইটা জাস্ট এইটার জায়গায় সি বা মানে এইটা লিখলাম, এটা মানে এগুলো সব জাস্ট এক্সপ্রেস করলাম। তাহলে এবারে এই পুরো জিনিসটাকে বলা যায় ডেল্টা আর সিপি, সেটা হচ্ছে ওই হিট ক্যাপাসিটি ফর দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, হিট ক্যাপাসিটি অফ দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারে হিট ক্যাপাসিটি ফর দ্য রিয়াকশন হচ্ছে ডেল্টা সিপি। তাহলে এই যে রিলেশনটা লেখা গেল ডেল্টা এইচ বাই ডেল্টা এর কস্ট হচ্ছে ডেল্টা সিপি, এখানে ডেল্টা সিপির এক্সপ্রেশন পরিষ্কার লেখা আছে, এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম অফ দ্য কার্চফস ল। তাহলে এইটা হচ্ছে যে এনথালপি অফ দ্য রিয়াকশন টেম্পারেচারের উপরে কেমন করে নির্ভর করছে আর কনস্ট্যান্ট প্রেসারে, সেটা যে ইকুয়েশন দিয়ে ঠিক হবে সেটাই হচ্ছে তোমার কার্চফস ইকুয়েশন বা কার্চফস রিলেশন। আর এটা কিন্তু ডিফারেন্সিয়াল ফর্ম, এবার ইন্টিগ্রেটেড ফর্মটা তুমি পাবে কি করে? ইন্টিগ্রেটেড ফর্ম পাওয়ার জন্য তোমাকে ইন্টিগ্রেটটাকে করতে হবে। তাহলে ইন্টিগ্রেট যখন করছি তাহলে ডেল্টা আর এইচ অ্যাট টেম্পারেচার টি টু, সেটা হচ্ছে ডেল্টা আর এইচ অ্যাট টেম্পারেচার টি ওয়ান প্লাস ইন্টিগ্রাল টি ওয়ান টু টি টু ডেল্টা সিপি ডিটি। তো দেখো এবারে তুমি যদি কোনো একটা গিভেন টেম্পারেচারে দেশের টি ওয়ান টেম্পারেচার এনথালপি অফ দ্য রিয়াকশন জানো, টি টু টেম্পারেচার এনথালপি অফ দ্য রিয়াকশন এই ফর্মুলা থেকে তুমি তো বের করবে, তার জন্য কি করতে হবে, আর ডেল্টার সিপিটা টেম্পারেচারের উপরে এক্সপ্রেসিভলি কেমন করে ডিপেন্ড করছে সেটা যদি জানো তবে তুমি এই ইন্টিগ্রেশনটাকে করতে পারো। আচ্ছা প্রথমেই ধরে নেওয়া যাক ডেল্টার সিপিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। যে ডেল্টার সিপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয় তাহলে এই পরের পার্টটা যখন আমি ইন্টিগ্রেট করবে তখন ডেল্টার সিপিটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দাও, বাকি পার্টটাকে করো, তাহলে কি দাঁড়াচ্ছে ডেল্টা আর এইচ আর টেম্পারেচার টি টু, সেটা হচ্ছে ডেল্টা এইচ আর টেম্পারেচার টি ওয়ান প্লাস ডেল্টার সিপি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটা হয়। আচ্ছা এটা হচ্ছে কখন না ডেল্টা সিপি যখন ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডেল্টা সিপিটা টেম্পারেচার উপর নির্ভর করে। ধরো ডেল্টা সিপিটা যদি এরকম দেখতে হয়, এমনভাবে কোনো একটা রিয়াকশন আছে যে ডেল্টা সিপিটা আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কয়ার এরকম টাইপের দেখতে হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্স তুমি এরকমভাবে লিখতে পারবে। আর এবারে এই যে ডেল্টা সিপিটা হচ্ছে আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কয়ার, ডেল্টা সিপিটা আবার পাবে কোথা থেকে খেয়াল করে দেখো, পাবে কিন্তু আবার এই জায়গা থেকে, মানে তোমার এ বি এক্স ওয়াই তাদের হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট যদি বলে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করবে, ব্যবহার করে ডেল্টা সিপিটা তুমি পাবে। তাহলে এবারে সেই ডেল্টা সিপির একটা নর্মাল টেম্পারেচার ডিপেন্ডেন্সটাকে তুমি এরকম পলিনোমিয়াল ইকুয়েশন হিসেবে লিখলে আলফা প্লাস বিটা টি প্লাস গামা টি স্কয়ার প্লাস ডট 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 ডট, তাহলে তুমি সেখান থেকে পাচ্ছ কি না ডেল্টা আর আর টেম্পারেচার টি টু, সেটা এটাকে আমি ইন্টিগ্রেট করছি, এটা ইন্টিগ্রেট করে থাকে আলফা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এখানে টি এন ইন্টিগ্রেশন করে টি স্কোয়ার বাই টু হয়, লিমিটটা বসালে বিটা বাই টু ইন্টু টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার প্লাস এখানে গামাটা রয়ে গেল টি স্কোয়ার ইন্টিগ্রেশন করে টি কিউব বাই থ্রি গামা বাই থ্রি টি টু কিউব মাইনাস টি ওয়ান কিউব প্লাস ডট ডট ডট। তাহলে এই যেটা পাওয়া গেল এইটা হচ্ছে দেখো কোনো একটা গিভেন টেম্পারেচার এনথালপি অফ দ্য রিয়াকশন জানলে তাহলে অন্য টেম্পারেচার এনথালপি অফ দ্য রিয়াকশন এই ফর্মুলা থেকে তুমি বের করে ফেলতে পারছো। আচ্ছা এটাই যদি রিয়াকশনটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে না ঘটে কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমে ঘটতো, তাহলে কার্চফ রিলেশনটা এরকম লিখতে হতো ডেল্টা আর ইউ বাই ডেল্টা এর কনস্ট্যান্ট বি, সেটা হচ্ছে ডেল্টা সিভি। আর তুমি যখন ইন্টিগ্রেটেড ফর্মটা লেখার চেষ্টা করবে যখন এনথালপি অফ দ্য রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটা হচ্ছে এনথালপি অফ দ্য রিয়াকশন মানে এনথালপি অফ দ্য রিয়াকশন অ্যাট টি টু, সেটা হচ্ছে এনথালপি অফ দ্য রিয়াকশন অ্যাট টি ওয়ান প্লাস ইন্টিগ্রাল টি ওয়ান থেকে টি টু ডেল্টা সিভি ইন্টু ডি। একদম একই রকম করে ইউজুয়ালি এই ইন্টারনাল এনার্জি দিয়ে লাগে না, তোমাকে জাস্ট এনথালপি দিয়ে যেটা বলা আছে সেটা বললেই তোমার চলবে। এবং এর উপরে বেশ করে তোমাকে কিন্তু বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হবে। এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু বেশ লেন্দি ক্যালকুলেশন হয়, মানে ক্যালকুলেটরটাকে তোমাকে প্রপারলি ব্যবহার করে এই ধরনের
প্রবলেমগুলোকে তোমায় করতে হবে। এই ধরনের প্রবলেম আমরা করাবো। হ্যাঁ? মানে তোমাকে এরকম একটা রিঅ্যাকশন বলে দেবে। সেই রিঅ্যাকশনের জন্য যে সমস্ত রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্ট গুলো আছে, সেই রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট গুলোর তোমার ওই হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট প্রেশার, তার যে এক্সপ্রেশন গুলো বলে দেওয়া থাকবে, সেখান থেকে ডেল্টার সিপিটাকে বের করতে হবে। ডেল্টার সিপিটাকে বের করার পরে জাস্ট তুমি ডিফারেনশিয়াল কার্চফ ল যেটা আছে সেটাকে ইন্টিগ্রেট করে সেখান থেকে তুমি জাস্ট এনথালপি অফ দ্য রিঅ্যাকশনটা বের করে ফেলবে যদি কোনো একটা গিভেন টেম্পারেচারে দেওয়া হয়। তাহলে কার্চফ ল বা কার্চফ রিলেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে তোমার মাথায় রাখবে। ঠিক আছে? তো দেখো, তাহলে আমরা এই আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, এরপরে যে পার্টটা, যে পরের পার্টটা আমরা নেক্সট দিনে বলবো, আমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কার্চফ রিলেশন পর্যন্ত মূলত বললাম আজকে। তাহলে আমরা কি কি করলাম না, আমরা একদম প্রথমে থার্মোকেমিস্ট্রির যে বেসিক্স যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ভালো করে ক্লিয়ার করেছি। আমরা থার্মোডাইনামিক্সের যে দুটো ফান্ডামেন্টাল ল আছে, আচ্ছা প্রথমে হচ্ছে আমি হিট ক্যাপাসিটি, সরি, এনথালপি অফ দ্য রিঅ্যাকশন আর কনস্ট্যান্ট প্রেসার এবং কনস্ট্যান্ট ভলিউম কি আমি বলেছি। একটা গ্যাস ফেজ রিঅ্যাকশনের ক্ষেত্রে কিউপি এবং কিউভি তাদের যে সম্পর্কটা, সেটা আমরা এস্টাবলিশ করেছি, এটা প্রথম কাজ করেছি। তারপর আমরা থার্মোকেমিস্ট্রির যে দুটো ইম্পর্টেন্ট ল, ল ল্যাভোসিয়ার ল্যাবলাস আর হচ্ছে হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশন, এই দুটো জিনিস কি সেটাকে ভালো করে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছি এবং হেসেস ল অফ কনস্ট্যান্ট হিট সামেশনটাকে কাজে লাগিয়ে কেমন করে বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেম করতে হয় সেটা আমরা দেখেছি। তারপরে হচ্ছে যেটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা, সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্যান্ডার্ড স্টেট ইন্ট্রোডিউস করেছি। তারপরে হচ্ছে যে কোনো একটা গিভেন টেম্পারেচারে যদি এনথালপি অফ দ্য রিঅ্যাকশন জানা থাকে, তাহলে অন্য টেম্পারেচার এনথালপি অফ দ্য রিঅ্যাকশন কি করে বের করবো, সেখান থেকে কার্চফ রিলেশন, সেটা আমরা করেছি। তাহলে এই কটা জিনিস আমরা করেছি। তার মানে আমি এইখানে এখানে আরো একটুখানি স্লাইড থাকবে, সেটা পরের দিন আমরা করব। তাহলে আজকে যত করেছি আমি এটা পুরোটাই একসাথে তোমাদের পাঠিয়ে দেবো, পরের দিন বাকি পার্টটা আমরা বলবো। তাহলে আমরা যেটা কভার করলাম, হ্যাঁ, সেটা একটুখানি বলি যে হোয়াট উই হ্যাভ কভার্ড। তাতে হচ্ছে আমি জাস্ট ইউপি, কিউভি অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশন, এটা আমরা বলেছি। লজ অফ থার্মোকেমিস্ট্রি বলেছি। এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশনস, এটাকে বুঝেছি। স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্ট বুঝেছি। আর কার্চফস ইকুয়েশনটাকে বুঝেছি। মানে এইটা আমরা অলরেডি বুঝে গেছি। আর আমাদের আর কি করতে হবে, আমাদের এটা করব হোয়াট we have to cover in the next lecture. নেক্সট লেকচারে আমাকে কোনটা কভার করতে হবে। আচ্ছা, আমি মূলত যেটা করব সেটা হচ্ছে যে এই মানে এনথালপি চেঞ্জ বা হিট চেঞ্জ ইন ভ্যারিয়াস প্রসেসেস, এনথালপি চেঞ্জ ইন ভ্যারিয়াস প্রসেসেস। সেখানে ধরো তুমি করব এনথালপি অফ ফরমেশন আছে, এনথালপি অফ ফরমেশন, এনথালপি অফ কম্বাশন, ল্যাটিস এনথালপি, বন্ড ডিসোসিয়েশন এনথালপি, এনথালপি অফ নিউট্রালাইজেশন, এনথালপি অফ সলিউশন, এনথালপি অফ ডাইলিউশন, এক্সেট্রা। তো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে
তোমার এনথালপি চেঞ্জ এইটা নিয়ে কথাবার্তা হবে। আচ্ছা, তারপরে একটা যেটা করব যে অ্যাডায়াবেটিক ফ্লেম টেম্পারেচার, আমাদের যখন একটা ফ্লেম জ্বলে তার ম্যাক্সিমাম টেম্পারেচার কি হতে পারে সেটা অ্যাডায়াবেটিক কন্ডিশনে হবে। ধরো একটা হাইড্রোকার্বন যখন তুমি পোড়াচ্ছ, মানে বাড়িতে মায়েরা যে গ্যাসে রান্না করে সেই হাইড্রোকার্বন যখন তুমি কম্বাসন করছো, সেই ফ্লেমের ম্যাক্সিমাম টেম্পারেচার কি হতে পারে আর কি, অ্যাডায়াবেটিক ফ্লেম টেম্পারেচার। এইটা এইটা আমাদের আলাদা করে উল্লেখ করতে হবে। এবং তারপরে বিভিন্ন রকমের এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস আছে, নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করবো। তাহলে এই পার্টটা আমাদের পরের দিনে হয়ে যাবে। মানে আমি এই পার্টটাকে, প্রথম পার্টটাকে আলোচনা করলাম, এই পরের পার্টটাকে নেক্সট দিন আলোচনা করে দেবো। তারপরে আমরা একদম টানা প্রবলেম করতে আরম্ভ করবো আর কি। এইটা, এটাকে মাথায় রাখতে হবে। তাহলে এই পর্যন্ত আমি বলে দিলাম, বলে দিয়ে এখানে এন্ড অফ দ্য লেকচার বলে দিচ্ছি। আমি যদি তোমাকে পুরো পিপিটা দিয়েও দিই, তুমি আজকের জন্য এই পর্যন্ত পড়বে। হ্যাঁ, পরের দিনে এই এই যে পার্টটা অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার পার্টটা আমার এই পিপিটির মধ্যেই আছে আর কি। পরের দিনে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারটা বলে দিয়ে পরের পিপিটির মধ্যে বিভিন্ন যে ভেরিয়াস প্রসেসগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করে দেবো, তাহলেই আমাদের জিনিসটা হয়ে যাবে। বলো, তোমাদের যদি কারো কিছু অসুবিধা থাকে তো বলো।